টনি স্টার্ক ছিলেন এক বিস্ময়কর প্রতিভাবান মানুষ, একজন বিলিয়নিয়ার, একজন উদ্ভাবক এবং স্টার্ক ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী, যা তার বাবা হাওয়ার্ড স্টার্ক প্রতিষ্ঠা করেছিলেন। অস্ত্র নির্মাণকারী এই কোম্পানি বিশ্বজুড়ে যুদ্ধ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে পরিচিত ছিল। টনি ছিলেন ঝলমলে জীবনযাপনকারী, বিলাসিতা ও প্রতিভার এক অনন্য মিশেল, যার প্রতিভা যেমন প্রশংসিত তেমনি তার অহংকার ছিল অগাধ। আফগানিস্তানের মরুভূমিতে টনি স্টার্ক তার নতুন তৈরি করা জেরিকো ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছিলেন সেনাবাহিনীর কর্মকর্তাদের সামনে। ক্ষেপণাস্ত্রটি ছিল বিধ্বংসী, একবারে একাধিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। প্রদর্শন শেষে টনি যেন নিজের জয়ে উদ্যাপন করছিলেন। কিন্তু ফেরার পথে তার কনভয়টি হঠাৎ করে সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়। বিস্ফোরণে টনি আহত হন, তার শরীরে ছড়িয়ে পড়ে শার্পনেল, অস্ত্রের টুকরো যেগুলো অনেকই ছিল স্টার্ক ইন্ডাস্ট্রিজেরই তৈরি। অজ্ঞান হয়ে পড়ে যান টনি। চোখ খুলতেই টনি নিজেকে আবিষ্কার করেন এক অন্ধকার, মাটির নিচে কাঁচা ঘরে। তার বুকে বসানো হয়েছিল একটি ইলেকট্রোম্যাগনেট, যা একটি ব্যাটারির সাথে যুক্ত ছিল। এর কাজ ছিল শরীরে ঢুকে পড়া ধাতব শার্পনেলকে তার হৃদয়ে পৌঁছাতে না দেওয়া। তার প্রাণ বাঁচিয়েছিল ইয়েনসেন নামে এক চিকিৎসক এবং বন্দী বিজ্ঞানী। টনিকে অপহরণ করেছিল 10 রিংস নামের এক আন্তর্জাতিক সন্ত্রাসী দল। তাদের দাবি ছিল টনি যেন তাদের জন্য একটি জেরিকো ক্ষেপণাস্ত্র তৈরি করে দেন। কিন্তু টনি বুঝে যান, তাদের কথা শুনলে শুধু নিজের মৃত্যু ত্বরান্বিত করবেন। তাই ইয়েনসেনের সঙ্গে মিলে গোপনে তৈরি করতে শুরু করেন এক ভিন্ন কিছু, একটি বর্মের মতো স্যুট, যা তাকে রক্ষা করবে এবং পালাতে সাহায্য করবে। একই সঙ্গে বন্দিত্বের মধ্যে টনি উপলব্ধি করেন তার কোম্পানির অস্ত্রগুলো কিভাবে বিপদগামীদের হাতে পড়ে নিরীহ মানুষের মৃত্যু ঘটাচ্ছে। এই প্রথমবার টনি তার অস্ত্র সাম্রাজ্য নিয়ে সত্যিকারভাবে ভাবতে বাধ্য হন। স্যুটটি তৈরি শেষ হয়। ইয়েনসেন তাকে সময় দেয়, নিজের প্রাণ দিয়ে। ইয়েনসেন মারা যাওয়ার আগে বলেন, তোমার জীবনটা যেন বৃথা না যায়। সেই কথা টনির হৃদয়ে গেঁথে যায়। সেই বিশাল ও ভারী বর্ম পরে টনি আগুন ছুড়তে ছুড়তে শত্রুদের গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যান, বাতাসে উড়ে গিয়ে মরুভূমিতে ক্র্যাশ করেন। পরবর্তীতে মার্কিন সেনাবাহিনী তাকে উদ্ধার করে দেশে ফেরায়। কিন্তু টনি আগের মতো ছিলেন না। কোম্পানিতে ফিরে তিনি এক অবিশ্বাস্য ঘোষণা দেন, স্টার্ক ইন্ডাস্ট্রিজ আর অস্ত্র তৈরি করবে না। সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে ওবাদিয়া স্টেইন, তার বাবার পুরনো বন্ধু ও কোম্পানির সহ অধিকর্তা। ঘরে ফিরে টনি নিজের ল্যাবে দিনরাত কাজ করে চলেন। তৈরি করতে থাকেন এক নতুন ধরনের স্যুট, আরও হালকা, আরও গতিশীল, আরও উন্নত। নিজের বুকে থাকা রিয়্যাক্টরকে তিনি ছোট করে আরও শক্তিশালী বানান। ফ্লাইট টেস্ট থেকে শুরু করে অস্ত্র পরীক্ষা সবই চালিয়ে যান তিনি নিজ হাতে। এদিকে ওবাদিয়া স্টেইন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। সেই ছিল টনির অপহরণের পেছনে, যাতে টনিকে সরিয়ে দিয়ে পুরো কোম্পানির দখল নিতে পারে। যখন ওবাদিয়া জানতে পারে টনির বুকের আর্ক রিয়্যাক্টরের কথা, তখন সে তা জোর করে বের করে নেয়, টনিকে মেরে ফেলার চেষ্টা করে। দুর্বল, প্রায় মৃতপ্রায় টনি হেঁটে হেঁটে পুরনো, জংধরা রিয়্যাক্টরটিকে খুঁজে পান, যেটি ইয়েনসেনের সাহায্যে তৈরি করেছিলেন। সেটি দিয়েই আবার জ্বলে ওঠে তার আশা। গায়ে পরেন চূড়ান্ত স্যুটটি, মার্ক III। চকচকে লাল সোনালি রঙের এই স্যুট তাকে দেয় আগের চেয়েও বেশি শক্তি ও গতি। এদিকে ওবাদিয়া তার নিজস্ব বিশাল বর্ম তৈরি করে, যেটি অনেকটা টনির প্রথম স্যুটের মতো, কিন্তু আরও ভয়ঙ্কর। শহরের মধ্যে শুরু হয় লড়াই, লোহার ভিতর লুকিয়ে দুই মানুষ, দুই দৃষ্টিভঙ্গি, দুই উদ্দেশ্য। যন্ত্রের গর্জনে কেঁপে ওঠে স্টার্ক ইন্ডাস্ট্রিজের ভবন। অবশেষে টনি ও পেপার পটস মিলে কোম্পানির বিশাল আর্ক রিয়্যাক্টর ওভারলোড করে দেন, যাতে সেই বিস্ফোরণে ওবাদিয়া ধ্বংস হয়ে যায়। টনি পড়ে যান ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে। সবকিছু শেষে সরকার টনিকে বলে এই ঘটনা যেন গোপন রাখা হয়। তাদের বানানো এক বিবৃতি অনুযায়ী আয়রন ম্যান নামের মানুষটি টনির দেহরক্ষী। টনি সম্মেলনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেলেন। তারপর সোজা চোখে সাংবাদিকদের দিকে তাকিয়ে বলেন, আমি আয়রন ম্যান। এই ঘোষণা বদলে দেয় সবকিছু। এটাই ছিল এক নতুন যুগের সূচনা, নায়কদের যুগ। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে,
এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।